কমিশনের মাথায় শয়নের স্বপ্নে ভোটের চিন্তা বললেন সিইসি। সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা। লন্ডনে বৈঠক নিয়ে কারো আপত্তি থাকলে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরামর্শ দুই উপদেষ্টার। সংলাপের মাধ্যমেই সংকট সমাধানের গুরুত্বারোপ। পুশিনের নামে জঙ্গলে মানুষ ফেলে রাখা সভ্য দেশের কাজ নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিক চ্যানেলে বাংলাদেশিদের পাঠানোর পরামর্শ। এবং রেলওয়ের বেশিরভাগ প্রকল্পে ধীর গতি, বাড়ছে ব্যয়ের বোঝা। রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ধিমে তালের উন্নয়নের কাজে রাষ্ট্রের ক্ষতি দেখছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। কমিশন শয়নের স্বপ্নে ভোটের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা হবে জানিয়ে কারো হুকুম না নির্দেশনায় প্রভাবিত না হওয়ার অঙ্গীকারও করেন তিনি। দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্র দখলের পরিকল্পনাকে দিবা স্বপ্ন বলে উল্লেখ করেন সিইসি। MR আসাদের প্রতিবেদন। ঈদ ছুটি পরবর্তী কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। পরে নিজ দফতরে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গেও বিনিময় করেন ঈদ শুভেচ্ছা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে বৈঠক হবে। আমার কোনো টার্গেট এখন আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, ওনারা কি এটা ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা, তারিখ নিয়ে যত আলাপ আলোচনা, যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নের স্বপ্নে নিজেদের প্রস্তুতি। তফসিল ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কথা বলার পাশাপাশি ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে বলে সতর্ক করে দেন সিইসি। অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হইলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, ওই সময় যারা 18 বছর হয়ে যাবে। ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানান তিনি। উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না, আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার দূরত্ব ছিল না, তবে কিছু ভুল বোঝাবুঝি থাকলে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দূর হয়েছে। ঈদের টানা 10 দিন ছুটি শেষে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ওই বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। ঈদের টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে ফিরে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এবং লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন,
রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এবারে ঈদযাত্রা খুব একটা খারাপ হয়নি বলেও মনে করেন তিনি। টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল, মানে মোটামুটিভাবে। তো এইটা একটা আসলে একটা চ্যালেঞ্জ, এত বড় একটা মানে দুই পথে যাত্রা ম্যানেজ করা। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবছর 91,36,000 7 শতাধিক পশু কোরবানি হয়েছে। গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ইয়ে ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আসলে ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে রাজধানী। কর্মব্যস্ত মানুষ ও গণপরিবহনে যাবে বিভিন্ন সড়কে বাড়ছে যানজট আর ভোগান্তি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সড়কে তৎপর ট্রাফিক পুলিশ। এদিকে ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায়ে বিভিন্ন বাস মালিকের কাছ থেকে যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ঈদের টানা 10 দিন ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে বিভিন্ন সড়কে চাপ বাড়ে যানবাহনের। রোববার সকালে গাবতলী আমিনবাজার সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টা পর ঘন্টা তাই বসে থেকে বিরক্ত হন যাত্রীরা। যানজট তো পাইছি আপনার গোবিন্দগঞ্জের থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত যানজট ছিল, প্রায় 4 ঘন্টার মতো আমরা জ্যামে আটকাই ছিলাম। যেই বাস আর কি 8টার দিকে পৌঁছানোর কথা, এখনো 12টা বেজে গেছে, এখনো আমরা আর কি ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারিনি। যানজট আমরা অনেক বেশি পাইছি, একটা হচ্ছে গোবিন্দগঞ্জে পাইছি, এটা একটা, আরেকটা ছিল যমুনার টোলে পাইছি। যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে গাবতলী আমিনবাজার সড়কে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। গাড়ির লাইসেন্স ও রুট পারমিট যাচাই থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী জরিমানাও করা হচ্ছে। গাড়ির কাগজপত্রে কিছু ত্রুটি দেখা গিয়েছে, সেটা হচ্ছে ট্রাফিক সার্জনের মাধ্যমে আমরা এটার মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন বাসে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেন মালিকেরা। কেবল রোজিনা পরিবহন থেকেই 49,000 টাকা ফেরত দেওয়া হয় বলে জানান ক্যাপ্টেন ফাহিম। আমাদের যে ঈদ ফেরতগামী যে বাসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি এবং যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যাত্রীদের ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এই রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান ট্রাফিক সার্জেন্ট। যে গাড়িগুলো হচ্ছে অনিয়ম করছে, যে গাড়িগুলো হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং হচ্ছে যে গাড়িগুলো কাগজপত্র কিছু ঝামেলা আছে, আমরা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এগুলো আইনগত ব্যবস্থা নিয়েছি। গণপরিবহনে অনিয়ম, উল্টো পথে গাড়ি চলাচল ও যত্রতত্র ওঠানামা সব মিলিয়ে পুরনো যানজটের নগরীতে ফিরেছে রাজধানী, যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। পুশিনের নামে জঙ্গল নদীতে মানুষ ফেলে রাখা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতকে সঠিক চ্যানেলে বাংলাদেশিদের পাঠানোর তাগিদ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাকা। সচিবালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ইসি নির্বাচনের যে তারিখে ঠিক করুক সে সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত পুশিন করে জঙ্গলে নদীতে মানুষ ফেলে যাচ্ছে, যা কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি এবং আমাদের যে পররাষ্ট্র হাই কমিশনার আছে ইন্ডিয়ায়, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ায় থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব।
ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল না, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আগের 15 বছরের মতো ভাবেন গেলে 2টা পিটি মারলো, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি। গতকাল র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি এটার সাথে যেই জড়িত আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পাচারের টাকা উদ্ধারে দেশ বিদেশে মামলা করবে সরকার, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। তবে কী ধরনের মামলা করা হবে তার সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে অর্থ পাচার নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। জানান, পাচারকৃত সম্পদ উদ্ধারে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আদালতে চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয়। এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করা জরুরি বলে উল্লেখ করেন তিনি। আমাকে এখন যেটা করতে হবে, আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলব। সরকারি নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান আয়োজনের স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। সকালে নগর ভবনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান ও আপিল বিভাগকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছেন। ধারাবাহিক গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। শপথ পড়ানোর দাবি না মানা পর্যন্ত নগর ভবনের জরুরি সেবা ব্যতীত অন্য কোনো কাজ করতে দেয়া হবে না। আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয়, তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি 6000 তালিকা করে রেখেছে সারা দেশে কাউন্সিলরে, এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে। তো এই ধরনের কথা, কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণটি হলো রাজনৈতিক কারণ, যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ, হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 14 জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া এই মামলায় 4 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে গাজীপুরের হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। রাজধানী সহ সারা দেশে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। কয়েকদিন ধরে উষ্ণতা আর আর্দ্রতার তীব্রতায় যেন হাঁসফাঁস অবস্থা। দিনে সূর্য তেতে উঠছে, রাতেও মিলছে না স্বস্তি। ঈদের পর থেকে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে বেশ কয়েকটি জেলায়। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারদ চড়েছে 35 থেকে 38 ডিগ্রির ঘরে। তবে বেশি আর্দ্রতায় গরম অনুভূত হচ্ছে 40 থেকে 42 ডিগ্রির মতো। এদিকে সন্ধ্যার মধ্যে ঢাকা সহ 13 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলমান বেশিরভাগ রেলওয়ে প্রকল্প চলছে ধীর গতিতে। তহবিল জটিলতা, ভূমি অধিগ্রহণ সহ নানা কারণে রাজনৈতিক স্বার্থে নেওয়া গুরুত্বপূর্ণ এসব প্রকল্পে কেবলই বেড়েছে ব্যয়ের বোঝা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের ধীর গতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র তথা জনগণ। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। রেলকে সেবার দ্বারপ্রান্তে নিয়ে আসা এবং লাভজনক করার যুক্তি দেখিয়ে গত 1 যুগে কয়েক ডজন প্রকল্প হাতে নেওয়া হয়। আয় বাড়ানোর কথা বলা হলেও উল্টো অধিকাংশ প্রকল্পে বেড়েছে ব্যয়ের বোঝা ও সময়।
ঢাকা ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প জয়দেবপুর ঈশ্বরদী রেললাইন সম্প্রসারণ প্রজেক্ট। 2021 সালে চীন সরকার অর্থায়ন থেকে সরে দাঁড়ালে প্রকল্প বাস্তবায়নে দেখা দেয় অনিশ্চয়তা। সরকারের অনুরোধে জাপান অর্থায়নে রাজি হলে প্রাক্কলিত বাজেটের চেয়ে 82% ব্যয় বেড়ে দাঁড়ায় 26,000 কোটি টাকায়। ডবল না হওয়ার কারণে গাড়ি মায়ের খায়, একটা জন্য আরেকটা বসে থাকে, যাত্রীদের হয়রানি হয়, ভোগান্তি পোহাতে হয়, কষ্ট হয়। এখান থেকে ঢাকা বন্দর ডবল লাইনের সব যাত্রীদের সুবিধা হয়। একটা গাড়ি আসলে পরে এখানে 40 মিনিট 1 ঘন্টা মার খায়, যাত্রী ভোগান্তি হয়। অনেক সময় গাড়ি ক্রসিং এ দাঁড়ায় থাকে, ঘন্টার পর ঘন্টা ক্রসিং এ দাঁড়ায় থাকে, সেটা হয়তো আর গাড়িটা দাঁড়ায় থাকবে না। বগুড়া ও আশেপাশে জেলার জন্য অতি প্রয়োজনীয় রেলপথ বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প। এটি নির্মাণ হলে বগুড়ার সঙ্গে ঢাকার মধ্যে দূরত্ব কমবে 112 কিলোমিটার, আর সময় বাঁচবে অন্তত 4 ঘন্টা। 6.25 বছর কেটে গেলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় থমকে আছে প্রকল্প। 2026 জুনে প্রকল্পের কাজ শেষ না হলে ব্যয় বাড়তে পারে 3,000 কোটি টাকা। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইনটা হলে আমাদের বিভিন্ন সমস্যা দূর হয়ে যেত। যেমন সিরাজগঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জের আরো অনেক কাস্টমার আছে আমাদের এখানে। পার্শ্ববর্তী হচ্ছে আমাদের শাপলা মার্কেটে ফ্রেশের বিজনেস। 23 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু আজও অবধি বুঝতে পারলাম না। শুধু স্বপ্নই নিয়ে থাকতেছি আমরা, বাস্তবায়ন কোনো রূপ দেখতেছি না। এখনো শুনতেছি যে জায়গা আঁকবার হচ্ছে, কার্যক্রম হবে, এর শেষ কোথায় এটা আমাদের জানা নাই। রেল লাইনটা যদি দ্রুত হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। একই চিত্র রেলে প্রায় অন্য সব প্রকল্পের ক্ষেত্রেও। ঢাকা টঙ্গী সেকশনের 3য় ও 4র্থ এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ করে। আমরা যখন 2023 সালে ডিপিপিটা অনুমোদন করি রিভাইজ সহ, তখন আমাদের টার্গেট ছিল জুন 27-এ কাজটা শেষ করা। এক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি যে ভেরিয়েশনটা কনকারেন্স পাওয়ার পর থেকে আমাদের 30 মাস। যেটা কনস্ট্রাকশন ওয়ার্কটা শুরু হয়েছে 2017 সালে, শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল, যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল BIWD এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেইনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের ধীরগতির কারণে বাড়ছে খরচ ও মেয়াদ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। দেশ আমাদের, অর্থ আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। আবারও ইরানের গ্যাস ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে দেশটিতে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েল জুড়ে নিহত হয়েছে আরও 10 জন, আহত শতাধিক। এদিকে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে 2 দিনে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে, আহত 800 জনেরও বেশি। ইসরায়েল হামলা বন্ধ না করলে আক্রমণ আরও তীব্র করার হুঁশিয়ারি রেভলিউশনারি গার্ডের। গাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলি হামলার প্রতিশোধে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই যাচ্ছে ইরান। ইরানের জ্বালানি ডিপোতে ইসরায়েলি হামলার পর রাতভর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কেঁপে ওঠে ইসরায়েল। তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন শহরে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন, দুমড়ে মুচড়ে গেছে যানবাহন। আল জাজিরার তথ্য মতে এ হামলায় ইসরায়েল জুড়ে 10 জন নিহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানায় তেল আবিবের দক্ষিণের বাতিয়ামের একটি ভবনের হামলায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছে শতাধিক। এ হামলায় এখনও 35 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে গত 2 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 20 জন শিশুও রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল হামলা বন্ধ না করলে আক্রমণ আরও তীব্র হবে।
অন্যদিকে শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। এক কর্মকর্তা জানিয়েছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয় তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। এছাড়া ইরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যে আবার এগিয়ে শিরোনামগুলো আরও একবার। কমিশনের মাথায় শয়নের স্বপ্নে ভোটের চিন্তা বললেন সিইসি। সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা। লন্ডনে বৈঠক নিয়ে কারো আপত্তি থাকলে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরামর্শ দুই উপদেষ্টার। সংলাপের মাধ্যমেই সংকট সমাধানে গুরুত্ব আরোপ। পুশিনের নামে জঙ্গলে মানুষ ফেলে রাখা সভ্য দেশের কাজ নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিক চ্যানেলে বাংলাদেশিদের পাঠানোর পরামর্শ। এবং রেলওয়ের বেশিরভাগ প্রকল্পে ধীর গতি, বাড়ছে ব্যয়ের বোঝা। রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ধিমে তালের উন্নয়ন কাজে রাষ্ট্রের ক্ষতি দেখছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।